রাত 11:45। টেলিভিশন চ্যানেলগুলো একে একে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কট করেছে। এই বাক্যটি যেন আকাশে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল। ধানমন্ডির এক পুরনো চায়ের দোকানে বসে থাকা সাংবাদিক ফাহিম রহমান কাপের ভেতর চা নাড়তে নাড়তে তাকিয়ে রইল টিভির পর্দায়। তার চোখের ভেতর আলো আর ছায়ার এক অদ্ভুত লড়াই। দোকানের অন্যরা চুপ, কেবল টিভির ঘোষকের কণ্ঠ। বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা ছিলেন হয়তো, ধীরে ধীরে বললেন, এই দিনটা আসবেই জানতাম। যারা যুদ্ধ দেখেছে তারা জানে, সম্মানের প্রশ্নে বাংলাদেশ কখনো আপোষ করে না। ফাহিম হাসল না, কাঁদল না, শুধু টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে বলল, এই প্রথম আমরা মাথা নিচু করিনি। কথাটির ভেতরে ছিল ইতিহাসের ভার, অপমানের প্রতিশোধ, আর এক জাতির নিঃশব্দ প্রতিজ্ঞা। দোকানের বাইরে পয়সার মধ্যে কিছু তরুণ দাঁড়িয়েছিল। তাদের চোখে উজ্জ্বল আগুন, মুখে অদ্ভুত দৃঢ়তা। একজন বলল, এটা শুধু ক্রিকেট না ভাই, এটা আত্মসম্মান। রাত তখন ক্রমেই গভীর হচ্ছে, কিন্তু ঢাকা শহরের ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন সকাল। প্রতিটি গলিতে, প্রতিটি মানুষের মনে জেগে উঠছে এক অনুভব, আমরা আর কেউ নই, আমরা বাংলাদেশ। সেই রাতে ঢাকার বাতাসে ঘুরে বেড়াচ্ছিল এক অদৃশ্য বাক্য, আমরা কারো গোলাম নই। এটি কেবল খেলার খবর ছিল না, এটি ছিল এক জাতির আত্মপ্রকাশ। ভারতে নিয়মিত বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয় সাধারণ ভারতীয় নাগরিকদের। উত্তরপ্রদেশ, আসাম, দিল্লি, যেখানেই কেউ দরিদ্র বা অন্য উচ্চারণে কথা বলে, সেখানে তার পরিচয় হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই মানসিকতা শুধু রাজনীতিতে নয়, এখন ছড়িয়ে পড়েছে খেলার মাঠেও। বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ঘৃণা, দর্শকদের বিরুদ্ধে বিদ্বেষ, এসব এখন ভারতের স্টেডিয়াম সংস্কৃতির অংশ। এমন এক রাষ্ট্রে গিয়ে খেলা মানে নিজেদের সম্মানকে পণ রাখা। বাংলাদেশের এই সিদ্ধান্ত তাই শুধু নিরাপত্তার নয়, এটি জাতিগত অপমানের বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ। বাংলাদেশের তরুণ তারকা মুস্তাফিজুর রহমান ছিলেন ভারতের আইপিএলের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার, কিন্তু বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হলো। কোনো পারফরম্যান্স সমস্যা ছিল না, ছিল কেবল রাজনীতির গন্ধ। আইপিএলে কোটি টাকায় চুক্তি করার পরও বিসিসিআই এর ইঙ্গিতে মুস্তাফিজকে বাদ দেওয়া আসলে এক প্রকার রাজনৈতিক মেসেজ। এই অপমান বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে, কারণ মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি প্রতীক, বাংলাদেশের আবেগ, জাতীয় গর্ব আর আত্মসম্মানের প্রতিচ্ছবি। এই অপমানই বাংলাদেশের সিদ্ধান্তে আগুন জ্বালিয়েছে। ঢাকা বার্তা দিয়েছে, সম্মানহীন খেলা নয়। বাংলাদেশ বুঝে গেছে, ক্রিকেট এখন কেবল খেলা নয়, এটি এক রাজনৈতিক মঞ্চ। আইসিসির প্রতিটি সিদ্ধান্তে ভারতীয় প্রভাব, প্রতিটি টুর্নামেন্টে বিসিসিআই এর শর্ত, এ যেন নতুন উপনিবেশবাদ। বাংলাদেশ এই উপনিবেশ ভাঙার পথে হাঁটছে। সরকার ও বিসিবি দুপক্ষই পরিষ্কার করেছে, দর্শক বা খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতীয় মাটিতে কোনো খেলা নয়। এটি শুধু নিরাপত্তা নয়, এটি নৈতিক অবস্থান। বিশ্লেষকরা বলছেন, এটি দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে এক নতুন যুগের সূচনা, যেখানে ছোট দেশগুলিও বলতে শুরু করেছে, আমরাও মানুষ, আমাদেরও মর্যাদা আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভির কণ্ঠে এবার শোনা গেল সেই একই সুর, আমরা আইসিসিকে নয়, পাকিস্তান সরকারকে মানি। সরকারের নির্দেশ ছাড়া আমরা বিশ্বকাপে অংশ নেব না। এই বক্তব্য কেবল পাকিস্তানের ক্রিকেট ও কূটনীতি নয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক সম্মিলিত অবস্থান। পাকিস্তান জানে ভারতকে আন্তর্জাতিকভাবে বিব্রত করার এটাই সুযোগ। যদি বাংলাদেশ ও পাকিস্তান দুটো দেশই বয়কট করে, তাহলে আইসিসির মুখ সম্পূর্ণ খুলে যাবে। বিশ্বকাপ মানে কেবল ক্রিকেট নয়, এটি ভারতের বিশ্বমঞ্চে ভাবমূর্তির প্রশ্ন। আজ সেই মঞ্চেই ভারতকে প্রশ্নের মুখে ফেলেছে ঢাকা ও ইসলামাবাদ। আইসিসি নামমাত্র আন্তর্জাতিক সংস্থা হলেও বাস্তবে এটি ভারতের ক্রীড়া রাজনীতির উপনিবেশ। বিজ্ঞাপন, সম্প্রচার, এমনকি খেলোয়াড় বন্টনের সিদ্ধান্তেও বিসিসিআই এর প্রভাব স্পষ্ট। জয় শাহ, অমিত শাহের পুত্র, আইসিসিকে ব্যবহার করেন ভারতের বৈদেশিক কৌশলের হাতিয়ার হিসেবে। ভারতের কর্পোরেট জায়ান্টরা আইসিসির প্রধান স্পন্সর। মিডিয়া সম্প্রচার থেকে শুরু করে টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ পর্যন্ত সবখানে ভারতের অর্থনৈতিক প্রভাব প্রাধান্য পাচ্ছে। এমনকি ম্যাচ অফিসিয়াল নির্বাচনেও বিসিসিআই এর ছায়া দেখা যায়। ছোট দেশগুলির অভিযোগ, তাদের মতামত আইসিসির বোর্ডে কেবল আনুষ্ঠানিকভাবে শোনা হয়, বাস্তবে সিদ্ধান্ত হয় দিল্লি ও মুম্বাইয়ের বৈঠকে। কিন্তু বাংলাদেশের বয়কট এই ছদ্মবেশ খুলে দিয়েছে। এখন বিশ্বের সংবাদ মাধ্যমগুলো লিখেছে, ইন্ডিয়াস কন্ট্রোল ওভার আইসিসি ইজ বিং চ্যালেঞ্জড ফর দ্য ফার্স্ট টাইম। পাকিস্তান ও বাংলাদেশের বয়কট শুধু ক্রিকেট নয়, এটি এক রাজনৈতিক সুনামির অংশ। এখন ইউরোপীয় ও আরব রাষ্ট্রগুলির সংবাদ মাধ্যমে বিশ্লেষণ আসছে, কিভাবে আইসিসি নামের এই সংস্থাটি এক দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলের মাঠে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনা বিশ্ব ক্রীড়া কূটনীতিতে নতুন নৈতিক প্রশ্ন তুলেছে। একটা খেলার সংস্থা কি একটা দেশের সম্প্রসারণবাদী নীতি চালানোর মাধ্যম হতে পারে? আইসিসি এখন দাঁড়িয়ে আছে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। তাদের সামনে দুটি পথ: এক, ভারতের প্রভাব মেনে চলা; দুই, নিজেদের স্বাধীনতা ফিরিয়ে এনে সত্যিকারের আন্তর্জাতিক সংস্থা হিসেবে দাঁড়ানো। বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান আসলে দক্ষিণ এশিয়ার নতুন মানসিকতার প্রতীক, যেখানে ছোট দেশগুলি বলছে আমরাও সমান। এই নতুন মানসিকতা শুধু ক্রিকেটে নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এক মৌলিক পরিবর্তনের প্রতিফলন। একসময় যে ভারতীয় প্রভাবকে স্বাভাবিক মনে করা হতো, আজ সেই প্রভাবের বিরুদ্ধে দাঁড়াচ্ছে প্রতিবেশীরা। বাংলাদেশের সাহসী অবস্থান পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে, আবার পাকিস্তানের কঠিন ভাষা বাংলাদেশের দূতাবাসিক মর্যাদা আরও উঁচু করেছে। দক্ষিণ এশিয়ার দুই দেশ একসঙ্গে দাঁড়ালে সেটি শুধু ক্রিকেট নয়, বিশ্ব রাজনীতিরও বার্তা হয়ে ওঠে। আধিপত্যের যুগ শেষ হচ্ছে। বছরের পর বছর বিসিসিআই এর দাদাগিরি, আইসিসির নীরবতা আর ভারতীয় মিডিয়ার আত্মমগ্নতা সব মিলিয়ে যে আগুন জন্মেছিল, এবার তা বিস্ফোরিত হয়েছে। এখন আর এটি কেবল খেলোয়াড়দের নয়, এটি জনগণের, যুব সমাজের এবং রাষ্ট্রীয় মর্যাদার লড়াই। বাংলাদেশের তরুণ প্রজন্ম জানে সম্মানের প্রশ্নে আপোষ নেই, কারণ এই সম্মান শুধু ক্রিকেটের নয়, এটি জাতিসত্তারও প্রতীক। যেভাবে রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে, এখন সেই আদর্শ ছুঁয়ে যাচ্ছে ক্রিকেটকেও। তরুণরা এখন ক্রিকেটকেও এক প্রকার দূতাবাসিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, যেখানে মাঠের প্রতিটি জয়ের চেয়ে বড় জয় হলো মাথা উঁচু করে দাঁড়ানো। বিশ্ব দেখছে দিল্লির ছায়া থেকে দক্ষিণ এশিয়া মুক্ত হচ্ছে এবং নতুন আত্মসম্মানের সূর্য উদিত হচ্ছে। ভোরের আগে আকাশটা ধূসর, মিরপুরের স্টেডিয়ামে পতাকা নেমে গেছে, মাঠ খালি। এক বৃদ্ধ মাঠকর্মী ধীরে ধীরে পতাকাটা গুটিয়ে নিচ্ছেন, তার চোখে জল, মুখে একটাই কথা: আমরা মাথা নিচু করিনি, এটাই জয়। একই সময় করাচিতে মহসিন নাকভিদ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলছেন, বাংলাদেশ একা নয়, পাকিস্তানও সেই পথেই হাঁটবে। দিল্লির দক্ষিণ ব্লকের আলো তখনও জ্বলছে, যেন এক ব্যর্থ সাম্রাজ্যের শেষ রাত। ভারতের হাতে টাকা আছে, প্রভাব আছে, কিন্তু নেই আত্মসম্মান। দক্ষিণ এশিয়ার দুই পতাকা, লাল সবুজ আর সবুজ সাদা, এখন বাতাসে উড়ছে পাশাপাশি। বার্তা একটাই: মহাজনের সময় ফুরিয়েছে, শুরু হয়েছে আত্মসম্মানের যুগ।